লাইট কই? এসি দিবে না? এসি রিমোট দিয়ে এসি ছাড়ো। টপিক ধাতু। ওকে, স্টার্ট রাইটিং। ওর দাঁড়া বেটা, আগের ক্লাসের কি আছে কস? যৌগিক বিশেষণ কি আবার? আমি নিজ হতে চাই না ক্যারিয়ার প্লাস বডিলে। আমিও তো চাই না যৌগিক বিশেষণ কি, আমি বুঝাবো কেমনে? আমি যেটা না জানি, না না অনেক আছে মনে করো একটা জিনিস জানে না, এটা বোঝানোর চেষ্টা করে, পরে খায় কট খায়। একটা জিনিস জীবনে মনে রাখবা, তুমি যেটা না জানো ওটা ভুলেও কাউকে কি যে কোনো বিষয় তাকে বোঝানোর চেষ্টাও করবে না। তবে আছে কিছু কিছু বোঝানোর চেষ্টা করা যায়, যেটা আমিও করছি, ঠিক আছে? অনেকে আরে পারি মানে জন্য ইসলামে বলা আছে যে সবার পিছনে নামাজ পড়া যায় না। অনেকে দেখবেন নামাজ যে সূরা পড়তেছে নামাজে, সে সূরাই ঠিক হচ্ছে না, যে বড় পাগেটেগরি মাইয়াটেরিয়া সে আলেম সাজছে, ঠিক না? অথচ তার সূরার উচ্চারণই ঠিক নেই। এই জন্য মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন আছে। বাক্য ওইটাই, সবকিছু থাকবে না, ওটা তো ইতে নাই, সিলেবাসে নাই। শুনুন, আসল কথা কি, সিলেবাসে নাই, এই জন্য ওখানে দেওয়া হয় নাই। আবার নিবন্ধনের নতুন যে লেকচার শিট বাইরেছে এখন, ফাউন্ডেশন ব্যাচের জন্য করছি, ওটার মধ্যে আছে সব। না, ফাউন্ডেশন ব্যাচ তো আবার আলাদা, মানে নিবন্ধনের ফাউন্ডেশন ব্যাচ আলাদা। হ্যাঁ, বই এবং বউ এখনো তো চেঞ্জ করা যায় না। কথা ওই খালি মুখে মুখি, ক্লাসে না পড়াইলে তোমরা কি করবা? আচ্ছা, ধাতু দেখো, ধাতু 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 লেখো ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। দ্রুত লেখো। লেখো, ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। দ্রুত লেখো। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। দ্রুত লেখো। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। এ সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়, ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? যদি পরীক্ষা অপশনে দেখো ধাতু থাকে, প্রকৃতি থাকে, ঠিক দিবা কোনটা? ধাতু। ক্লিয়ার সবাই? ওকে। ধাতু তিন প্রকার, এখান থেকে আসতে পারে ধাতু কত প্রকার? লেখো, ধাতু তিন প্রকার। ধাতু তিন প্রকার। লেখো, ধাতু তিন প্রকার। এক নম্বর লেখো মৌলিক ধাতু। এক নম্বর লেখো মৌলিক ধাতু, আর একটা লেখো সাধিত ধাতু। এক নম্বর লেখো মৌলিক ধাতু, দুই নম্বরে লেখো সাধিত ধাতু। সাধিত ধাতু। তিন নম্বরে লেখো যৌগিক বা সংযোগমূলক ধাতু। যৌগিক বা সংযোগমূলক ধাতু। দ্রুত লেখো। এক নম্বরে মৌলিক ধাতু, দুই নম্বরে সাধিত ধাতু, তিন নম্বর লেখো যৌগিক বা সংযোগমূলক ধাতু। লিখছেন? লেখো মৌলিক ধাতু দুই প্রকার। মৌলিক ধাতু কত প্রকার?
মৌলিক ধাতু আবার দুই প্রকার। মৌলিক ধাতু আবার কত প্রকার? একটা বাংলা ধাতু আর একটা সংস্কৃত ধাতু। একটা বাংলা ধাতু না, মৌলিক ধাতু তিন প্রকার। মৌলিক ধাতু কত প্রকার? দেখো, মৌলিক ধাতু তিন প্রকার। অর্থাৎ ধাতু রিলেটেড কোন প্রশ্ন যদি আসে যেটা কত প্রকার, উত্তর হবে তিন প্রকার। কত প্রকার? কি লিখছেন? তিন প্রকার। মৌলিক ধাতু কত প্রকার? মৌলিক ধাতু হলো তিন প্রকার। এক নম্বরে কি বলতে পারো? তা প্রথমে লেখো বাংলা ধাতু চেনার উপায়। শর্টকাট লিখে বলো, বাংলা ধাতুর চেনার উপায়। বাংলা ধাতু চেনার উপায় লেখেন, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। ধাতুটিকে তুই, তস্কে তু রস্বই তুই, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। দ্রুত লেখো, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। আচ্ছা দেখেন সাব ক্লিয়ার কিনা। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। কি? তুই, না তুমি। লিখছ? দুই নম্বর লেখো সংস্কৃত ধাতু চেনার উপায়। সংস্কৃত ধাতু চেনার উপায়। সংস্কৃত ধাতু চেনার উপায় লিখছেন? দ্রুত লিখবা, সংস্কৃত ধাতু চেনার উপায়। দেখেন, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। যারা অনলাইন আছেন লেখেন, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলবে না। তা আমাদের পরীক্ষা আসতে পারে ধাতু কত প্রকার বা ধাতু কাকে বলে, উহা কত প্রকার এবং কি কি, তাই না? একটা প্রশ্ন। তাই এগুলা মনে করেন যে লিখিত পরীক্ষায় ধরে না, প্রিলি পরীক্ষায় বিভিন্ন জায়গায় পরীক্ষায় প্রিলি পরীক্ষায় আসে যে ক্রিয়াপদের মূল অংশকে কি বলে, এবার বলে নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ, নিচের কোন শব্দে বাংলা ধাতু আছে, নিচের কোনটি সংস্কৃত ধাতু, নিচের কোন শব্দে সংস্কৃত ধাতু আছে। এরকম বিভিন্ন জব পরীক্ষা আমাদের ধরে। আবার নিচের কোন শব্দে বিদেশি ধাতু আছে, এগুলো ধরে। মনে থাকবে? আচ্ছা দেখেন, আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি এখানে বলতেছি, দেখো ক, এরপর বললাম রাখ, নাস, ধর, মর, চল, খা। এগুলোকে তুমি তুই দিয়ে প্রশ্ন করো, উত্তর কি মেলে? আর একটা দিয়ে তুই দিয়ে তুমি প্রশ্ন করে দেখো তো, তুই গম, তুই ক্রি, তুই স্থা, তুই বস, এগুলো মিলে? হ্যাঁ, এগুলো কিন্তু কোনো মেলে না। মিলে? তুই দৃশ, এগুলো মিলে না। তা আমি বলছি ধাতুটিকে যদি তুই দিয়ে প্রশ্ন করে উত্তর মিলে তাহলে সেটা হবে বাংলা ধাতু, আর ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না মিলে তাহলে সেটা হবে। পরীক্ষা দেখো যদি আসে নিচের কোনটি বাংলা ধাতু, পারবা? তাহলে এই সিরিয়ালে যা আছে এগুলো সব কোন ধাতু? এগুলোকে বলে বাংলা ধাতু। চোরামি দিয়ে শিখতে হবে। নিচের যেগুলো থাকে এগুলো বলতে হবে কি? সংস্কৃত ধাতু। লেখো, দ্রুত লেখেন। তুই কহ, তুই রাখ, তুই নাচ, তুই ধর, তুই মর, তুই চল, তুই খা, তুই গম, তুই ক্রি, তুই স্থা, তুই বস, তুই দৃশ। মিলে? এগুলো কিন্তু মিলে না। তাই সুতরাং যেটা মিলবে না সেটাই কি? সংস্কৃত ধাতু। বুঝতে পারছেন আমরা? গুড। আচ্ছা, এবারে দেখো বিদেশি ধাতু। কোন ধাতু?
বিদেশি ধাতু। এটা পরীক্ষায় খুব কম আসে, রেয়ার, খুবই রেয়ার, তাই না? দেখো, একটি ছেলে রাস্তায় চেঁচাইতেছিল, তাহলে চেস কোন ধাতু? বিদেশি ধাতু। একটি ছেলে রাস্তায় কি করতেছিল? চেঁচাইতেছিল। একটি মেয়ে ফিরিয়া চাহিল, তা ফির কোন ধাতু? বিদেশি। চাহিল থেকে নিলাম কি আমরা কি? চা। ছেলেটি মেয়েটিকে ডাক দিল, ডাক কি ধাতু? বিদেশি ধাতু। এবং মেয়েটির পা টানিয়া আটিয়া ধরিল, তাহলে টান কোন ধাতু? বিদেশি ধাতু। আটিয়া মানে কি? আট। আটিয়া, পা টানিয়া আটিয়া ধরিল। মেয়েটি তখন ছেলেটিকে ঠেলা দিল, তাহলে ঠেল বিদেশি ধাতু। মেয়েটি তখন ছেলেটিকে ঠেলা দিল। ছেলেটি এবার মেয়েটির গলা ধরে ঝুলিয়া পড়িল, ঝুল কোন ধাতু? বিদেশি ধাতু। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল, তাহলে খাট কোন ধাতু? বিদেশি ধাতু। জম কোন ধাতু? বিদেশি ধাতু। কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল, তার ডর কোন ধাতু? বিদেশি। কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল, তাহলে টুট কোন ধাতু? বিদেশি ধাতু। টুটিয়া গেল, তাই না? এতে মেয়েটির চোখ ভিজিয়া গেল, ভিজ বিদেশি ধাতু। এবং ছেলেটির মাথা বিগড়াইয়া গেল, তাহলে বিগড় কোন ধাতু? বিদেশি ধাতু। অবশেষে তারা ফাঁসিতে লটকাই। এটা ভালো না? বন্ধ করো। সাউন্ড প্রবলেম। টুট ভিজিয়া গেল এবং ছেলেটির মাথা বিগড়াইয়া গেল। অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল, তাহলে ফাঁস কোন ধাতু? বিদেশি ধাতু। লটক কোন ধাতু? বিদেশি ধাতু। এখানে যে কয়টা লিখে দিলাম এটা কম গুরুত্বপূর্ণ, এটা কি কম ইম্পর্ট্যান্ট, এগুলা খুবই রেয়ার চাকরি পরীক্ষা আসে, মনে থাকবে। আচ্ছা, চেস, ফির, চাহ, ডাক, টান, আট, ঠেল, ঝুল, খাট, জম, ডট, টুট, ভিজ, বিগর, ফাঁস, লটক, এগুলো সব কি? কোন ধাতু গুলা? এই কটা হলো বিদেশি ধাতু। তাহলে বাংলা ধাতু চেনার উপায় গেল, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্নের উত্তর মিলে যাবে। বিদেশি ধাতু মানে সংস্কৃত ধাতু চেনার উপায়, ধাতুটিকে তুই দিয়ে প্রশ্নের উত্তর মিলবে না। আর বিদেশিটা কি বললাম? এটা গল্প বললাম। কি বললাম? একটা ছেলে রাস্তায় কি করতেছিল? চেস, বিদেশি ধাতু। একটা ছেলে কি করলো? ফিরিয়া চাইলো, সরি, একটা মেয়ে ফিরিয়া চাইলো। ছেলেটি মেয়েটিকে কি করলো? ডাক দিল এবং মেয়েটির পাটা নিয়ে আটিয়া ধরিল, ঠিক আছে। ছেলেটি তখন মেয়েটিকে কি করলো? ঠেলা দিল। ছেলেটি এবার মেয়েটির গলা ধরে ঝুলিয়া পড়িল। অনেক খাটাখাটনির পর তাদের মধ্যে সম্পর্ক জমিল, কিন্তু পিতামাতার ডরে তাদের সম্পর্ক টুটিয়া গেল। এতে মেয়েটির চোখ ভিজিয়া গেল এবং ছেলেটির মাথা বিগড়াইয়া গেল। অবশেষে তারা ফাঁসিতে লটকাইয়া প্রাণ দিল। যারা অনলাইনে আছেন বলেন ক্লিয়ার কিনা? লেখা ক্লিয়ার কিনা? এবার লেখো সাধিত ধাতু। সাধিত ধাতু টপিকটার নাম লেখেন সাধিত ধাতু। যারা অনলাইনে আছেন টপিকটার নাম লেখেন সাধিত ধাতু। কি লিখবেন? সাধিত ধাতু। সাধিত ধাতু কাকে বলে? এটাও পরীক্ষা আসে, যে মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে, মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে সাধিত ধাতু তৈরি হয়। পরীক্ষা আসতে পারে মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে কোন ধাতু তৈরি হয়? সাধিত ধাতু। মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে কোন ধাতু গঠিত হয়? মৌলিক ধাতুর সাথে প্রত্যয় যুক্ত হয়ে সাধিত ধাতু
তৈরি হয়। লিখেছো মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে সাধিত ধাতু তৈরি হয়। ঠিক আছে, একটা উদাহরণ এরকম দিতে পারি, যেমন হাত, এটা হাত আর ভাঙা যাবে না, এর সাথে আ প্রত্যয় যুক্ত করলে কি হয়? হাতা। ঠিক আছে, দেখ, এর সাথে যদি আ প্রত্যয় যুক্ত করি তখন কি হয়? আমি তো মনে করছি কফি। তাহলে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয় কি হয়? হাত যোগ আ হাতা, দেখ যোগ আ সমান কি? দেখা। লিখছেন? দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত লেখেন। কি লিখেছো? মন খারাপ? তাহলে শরীর খারাপ? তাহলে কপাল খারাপ। তাহলে মৌলিক ধাতুর সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে এটাকে বলে। এবার লেখো সাধিত ধাতু হলো তিন প্রকার। লেখো সাধিত ধাতু আবার তিন প্রকার। সাধিত ধাতু আবার তিন প্রকার। দেখো সাধিত ধাতু আবার কত প্রকার? তিন প্রকার। কেন এত বিস্তারিত শিখাই জানো? চাকরি পরীক্ষা খুব কঠিন, মানে 10 থেকে 20 গেট পরীক্ষায় পুরো নম্বর পাইতে হলে এমন এমন জায়গা থেকে প্রশ্ন দুই একটা ধরে দেয়, পারা মুশকিল। বানায় 10 থেকে 20 চালাক কারক গুলা ধুমাইয়া বানায়, কারক ধুমাইয়া বানায়, তারপর মেক সেন্টেন্স দেয়, তাও অনেক কঠিন করে। দুই একটা কিছু সহজ কর, মানে 80% সহজ দেয়, 20% কঠিন করে। প্রাইমারি পরীক্ষা তুমি দেখবা, মানে 75-এর ভিতরে প্রাইমারি পরীক্ষার নম্বর 50টা প্রশ্ন পানির মতো সহজ, তাই না? পানির মতো দিয়ে দেয়, সব সলিউশন থেকে তুলে দেয় হুবহু একেবারে। ওলা পানে পরীক্ষা দিয়ে আরে দিছি ফাটা, এর সহজ প্রশ্ন করে নাকি? কি কয়? সহজ, এত সহজ প্রশ্ন করে নাকি প্রাইমারি পরীক্ষায়? 50টা সহজ পেয়েছে, ধুমাইয়া দেখাইছে। ওর কিন্তু জীবনও চাকরি হতো না। আর হাজবেন্ডের কাছে বলে, কি বলে, আমার না শোনো আছে পরীক্ষা কেমন দিলা? আরে ফাটাইয়ে দিছি, যা পড়ছি সব কমন। স্বামী খুশি, কয় চলো তোমার একটা শাড়ি কিনে দিই আজকে, আর বিরিয়ানি খাওয়াই। পরীক্ষার দিন বিরিয়ানিও খায়, শাড়িও খায়। যেদিন রেজাল্ট দেয় ওই দিন দেয় রেজাল্ট নেয়। ও কি বউ, তোমারটা কি হইলি? তোমার রেজাল্ট আসলো না কা? ওই মনে হয় ওই কম্পিউটারে ভুল করছে, হয় 2 নম্বরই হয়েছে, না হয় কম্পিউটারে ভুল করছে, এটা নিশ্চিত। আর কি সান্ত্বনা দেবে স্বামীরে বলো? কি সান্ত্বনা? এখন বলি, এই ধরনের কাজ কখনোই করা যাবে না, এই ধরনের কাজ কখনোই করা যাবে। একটা জিনিস, আজকে আমি খুব সকালে যখন মিরপুরে আসছি, আমার সাথে একটা ছেলের দেখা, আমি তারে চিনতে পারি নাই। সে আমাকে বলে, ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? আমি, ভাই আপনাকে আমি চিনতে পারলাম না। আপনি আমার ছিলেন না? আমি কি না, আপনার সাথে আমি একত্রে ভাইবা দিছিলাম। আপনার সাথে আমি একত্রে কি মনে আছে যে ইসে পায়রা পোর্ট, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনের পায়রা পোর্টে আমরা একটা ভাইবা দিছিলাম সহকারী পরিচালক পদে। আমি কি বলি, হয় হয় আমি তো ভাইবা দিছিলাম। আমি ওর চেহারা ভুলে গেছি। আমি কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি জানি কোথায় কোথায় ইসে শেরে বাংলা কৃষি ইউনিভার্সিটি না জানো ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটি নাকি ঢাকা কলেজ, মানে মেবি আপনি। হ্যাঁ হ্যাঁ আমি ঢাকা। ওই পদ সংখ্যা ছিল একটা পোস্ট। পোস্ট কয়টা? ওই চাকরি পোস্ট একটা। ভাইবার ডাকছে আমাদের 3 জন। কয়জন? এর ভিতরে ঢাকা ভার্সিটির 2 জন, ঢাবির আছে কয়জন, আর ঢাকা কলেজের এই ছেলেটা। ঢাকা কলেজ পদ চাকরি পোস্ট কয়টা? চিন্তা করছো? আমি এখন যখন ভাইবা দিতে গেলাম, দেখি এখানে টিকছে সে আমার এক বড় ভাই ইউনিভার্সিটি। ওই বড় ভাই অতটা রিটেন নাকি ভালো হয় না। আমাকে নাসির, আমি ভাইবা দিতে যা দরকার নাই, তুমি যা, তোমার চাকরিটা হোক। আমি রিটেন আমার ভালো হয় না, এটা আমি নিশ্চিত, আমার রিটেন ভালো হয় না। আমি চিন্তা করছি, তাহলে বড় ভাই যদি একটু বাইরে যায়, তাহলে তো আমার চাকরিটা হয়ে গেছে নিশ্চিত। ঢাকা কলেজের এই ছেলেটা আমার পাশে বললো, সে বলছে, আমি বললাম তোমার বাড়ি কে? ভাই আপনার ভাইবা দিয়ে লাভ নাই। কেন? আমার চাকরি নিশ্চিত হয়ে গেছে। এটা তোমার চাকরি হয়ে গেছে, তুমি কিভাবে জানলা? আগে ডিল করে ফেলাইছে। এটা আগে কি আমরা আসলাম কি ঘাস কাটতে?
আমি কি তুমি কিভাবে ডিল করলা? কেন নৌ পরিবহন মন্ত্রী বাড়ি মাদারীপুর, আমার বাড়িও মাদারীপুর। আমার মন্ত্রী বাসা আমার বাবা গেছে, যাই সব ডিল করে আসছে, সে বলছে সমস্যাটা হয়ে গেছে। আর ওই নৌ পরিবহন মন্ত্রী প্রচুর চাকরি দিছে, পায়রা পোর্ট, বিভিন্ন পোর্ট গুলোতে তার মাদারীপুর অনেক চাকরি দিছে। এখন এই লোকটা আমার মনটাই ভেঙে গেল। তারপর আসছি যেহেতু ভাই ভাই তো দিয়ে যাই, আমি বড় ভাই আমি আগেই যাই, ঠিক আমি নাই। তারপর সে আগে ভাই ভাই ঢুকছে, দূর ভুয়া, আমার কাছে ভুয়া, উল্টা উল্টা প্রশ্ন করছে, তার মানে বুঝে গেছি ভুয়া। পরে কি করছে, আমার ওই বড় বাড়ি পরে ঢুকলো এই ঢাকা কলেজের রেস্টুরেন্টটা, ঠিক আছে, তো হাসি খুশি দিয়ে বাইরে গেল। ভাই আপনার আমার খুব ভালো লাগছে, আমার কথাবার্তা বলে ভালো লাগছে, ঠিক আছে, আমি সমস্যা নেই, দেখা হবে কোনোদিন হয়তো। এরপর আমি ঢুকলাম, আমার কাছে প্রশ্ন করে, এরপর আমি বললাম ভাই বোর্ডে আমি বলছি শোনেন, আপনারা যেখানে কম্পিউটার সার্টিফিকেটটা রাখছেন সার্টিফিকেটটা ভুয়া, নীল খেতে পাওয়া যায়। ভাই বোর্ডে বলছি ছেলেদের সার্টিফিকেট ভুয়া, ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনাদের এখানে ই করলো। তারপর ভুয়া পাওয়া যায় হয়। পরে সে ব্রিগেডিয়ার জেনারেল যিনি ছিলেন ভাই বোর্ডে, উনি প্রধান ছিলেন নৌবাহিনীর, উনি তখন উনি আমার বলে যে তুমি ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করছো, এই চাকরি করবা? আমারে কয় এই চাকরি করবা? আমি কি স্যার এটা কোনো প্রশ্ন করলেন না আমাকে? আমি চাকরি না করলে কি আপনার এখানে ভাইবে দিতে আসতাম? আমি প্রিলি লিখিত কেন দিয়েছি আপনাদের এখানে? ঢাকা বাড়ির ছেলে, বুকে সাহস আছে। আমাকে সাহস তো থাকবে, এটাই তো স্বাভাবিক স্যার, যে আমি আসছি আমার জবটা দরকার, এই জন্য ভাইবেটা দিয়ে আসছি। পরে বললো যে আসলে কি আর করার, দেশের যে অবস্থা, মানে লোকটা অসহায়, অসহায়, কিছু করার নাই ওনার। হ্যাঁ যাই হোক না, আমি তো আমার প্রশ্ন করেন আপনি, আসছে ভাই বেটা দিয়েই যায়, আমি বুঝে গেছি। পরে এবার ছেলেটা বললাম বেস্ট অফ লাক, আজকে ওর সাথে দেখা, এখানে আমি ওরা চিনতে পারি, তার সাথে দেখা, অথচ দেখো সেই ছেলেটার চাকরিটা নাই। চাকরিটা কি নাই? আমি অকিত, তুমি এখন কিছু চাকরি করো তাইলে? ভাই নাই তো। ওই পায়রা পোর্টের এখন তো ইনকাম নাই, ওখানে মনে হয় ইনকাম নাই, এই জন্য চাকরিটা ছেড়ে দিছি। কি ইনকাম নাই তোমার সম্পর্কে ওরে না বল, তুমি সময় ঘুম দেবা সমস্যা। আসলে যে কাহিনী বুঝলাম, মনে হয় ওই 5 তারিখে গেছে গা, এই 5 তারিখে কি, এই 5 তারিখের পরে এটা কি বেসরকারি চাকরি? এই মিয়া তুমি আছো গেজেটেড ভুক্ত, পুলিশ চাকরি, কত মানুষের সরকারি চাকরি হিসেব আছে, এসআই চাকরি গেলে কতগুলা, ম্যাজিস্ট্রেট গেলে কতগুলা, জজ গেছে 185 জন জজের চাকরি গেছে। তুমি আর এটা তো পায়রা পোর্টের একটা চাকরি, বিসিএস এটা নর্মাল, জজের চাকরি নর্মাল, লবিং কিসের? এরা জুডিশিয়ারি প্রিলি লিখিত দিতে ভাইবে দিতে, তারপর জজ হইতে একজন, তো নর্মাল মনে করলো। আর পায়রা পোর্টের চাকরিটা তো সুপারিশে চলে গেছে, এটা তো পিএসসির অধীনে না। আমার মনে হয়েছে যে চাকরিটা তার ওইভাবেই গেছে। তাহলে আমি কি, আল্লাহ আমার বাঁচাইছে যে আমি নেই বাঁচাইছে আমারে। এখন দেখো, এই যে তুমি 50 পারে তোমার চাকরিটা হবে না, 75 ভিতরে তোমার পেতে হবে কত? এই জন্য বললাম যে তোমাকে পড়াশোনা করতে হবে ডিপলি। আমরা কি লিখছিলাম, সাহিত্য ধাতু কত প্রকার? যারা আছে লেখা সাহিত্য ধাতু 3 প্রকার। 1 নম্বর লেখেন নাম ধাতু, 1 নম্বর লেখেন নাম ধাতু। সাধিত ধাতু 3 প্রকার। 1 নম্বর কি লিখবেন? নাম ধাতু। নাম ধাতু কেমনে চিনবা? চেনার উপায় কি? নাউনের সাথে আ প্রত্যয় যুক্ত হবে। লেখো, নাউনের সাথে আ প্রত্যয় যুক্ত হবে। আ প্রত্যয় লেখো, নাউনের সাথে আ প্রত্যয় যুক্ত হবে। কি জাদু করেছ। দেখ ভাই আল্লাহ, তবে যাদের চাকরি হয়েছে, চাকরি আস্তে আস্তে যায়, আমার মতে যারা অবৈধভাবে চাকরি নিছে, এদের সব চাকরি খাওয়া উচিত। দ্রুত লেখো। লিখছেন। তাছাড়া নাউনের সাথে আ প্রত্যয়, একটা নাউন যুক্ত, একটা নাউনের সাথে বলো। প্রথম হাত যোগ হাতা,
পরীক্ষা দিবে তুমি হাতাচ্ছ কেন, এই বাক্যে হাতা কোন ধাতুর উদাহরণ, তুমি হাতাচ্ছ কেন, এই বাক্যে হাতা কোন ধাতু, নাম ধাতু। হাত একটা কি নাউন, এর সাথে যুক্ত হয়েছে হাতা, সেখান থেকে হচ্ছে হাতাচ্ছ। এরকম বাক্য দিয়ে দিবে তোমাকে, কি দিয়ে দিবে, বাক্য দিয়ে দিবে। বাক্যের মধ্যে বলবে এটি কোন ধাতুর উদাহরণ। লেখো ঘুম একটা নাউন, ঘুম। এই তুমি ঘুমাচ্ছ কেন, তুমি ঘুমাচ্ছ কেন, এরকম বাক্য দিয়ে দিবে। তাই ঘুম একটা নাউন, এর সাথে সমান সমান কি ঘুমা, নাউনের সাথে আর একটা রহিম সাথে যুক্ত করলে রহিমা, এটা হইল কিছু হবে, হবে রহিমের সাথে রহিম হবে, কিন্তু ওটা একদম খ্যাত হয়ে গেছে, তাই ওটা কি হয়ে গেছে, খ্যাত। তাহলে কি লিখছেন, তুমি হাতাচ্ছ কেন, তুমি ঘুমাচ্ছ কেন, আমাকে ধমকিও না, ধমক যোগ সমান সমান কি ধমকা, আমাকে ধমকিও না। ক্লিয়ার সবাই? এবার দেখো বেত যোগ সমান সমান কি, বেত যোগ সমান সমান বেতা। তুমি বেতাচ্ছ কেন, মানে বেতা মানে কি পিটানো, বেতানো মানে কি, তার বেত একটা নাউন, এর সাথে প্রত্যয় যুক্ত হইল বেতা। এগুলোকে বলে নাম ধাতুর উদাহরণ, অর্থাৎ নাম মানে নাউন, নাম মানে কি। এবার লেখো প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু, প্রযোজক ক্রিয়া আর প্রযোজক ধাতু একই জিনিস। 2 নম্বরে লেখো প্রযোজক ধাতু। ওই প্রযোজক ধাতু আর প্রযোজক ক্রিয়া কি একই জিনিস, লাউ আর কদুর মতো। প্রযোজক ধাতু আর একটা কি প্রযোজক ক্রিয়া, একই জিনিস। এটা আবার কি, প্রযোজক ধাতুটা কি, ওই আর একজনের দিয়ে বোঝাই যে প্রযোজক মানে নিজে কিছু করবে না, ধান্দা আরেকজনের দিয়ে করাইবে। আরেকজনের দিয়ে কি, এখানে দুটো সাবজেক্ট থাকবে, একটা করবে না আরেকটা দিয়ে করাইবে আর কি, ছোটবেলা পড়ছি। এই প্রযোজক ধাতুটা মানেটা কি, প্রযোজক ধাতু যুক্ত হবে ভার্বের সাথে। লেখো প্রযোজক ধাতু যুক্ত হয় ভার্বের সাথে, আর নাম ধাতু যুক্ত হয় নাউনের সাথে। প্রযোজক ধাতু যুক্ত হবে ভার্বের সাথে, প্রযোজক ধাতু যুক্ত হয় ভার্বের সাথে। লেখো প্রযোজক ধাতু যুক্ত হয় ভার্বের সাথে। প্রযোজক ধাতু যুক্ত হয় কার সাথে, ভার্বের সাথে। ওকে, যেমন পরীক্ষা আসতে পারে মা শিশুকে চাঁদ দেখায়, এখানে মূল ধাতু কি দেখ, এটা কি ভার্ব না, দেখ এটা কি ভার্ব, এর সাথে যুক্ত হয়েছে কি সমান সমান কি, এটাকে বলে প্রযোজক ধাতু। অর্থাৎ সাবজেক্ট থাকবে কয়টা, প্রযোজক ধাতুতে সাবজেক্ট থাকে 2টা। লিখে রাখো প্রযোজক ধাতুতে সাবজেক্ট থাকে 2টা, প্রযোজক ধাতুতে সাবজেক্ট থাকে 2টা। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর, এবারকে হারায় কোন ধাতু, এটা বলে কর্মবাচ্যের ধাতু। ওটা মুখস্থ বিদ্যা, পুরাতন বোর্ড বইয়ে ছিল। হারায় হলো কর্মবাচ্য ধাতু। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই, ওটা কর্মবাচ্যের ধাতু, ওটা বাচ্য চ্যাপ্টারে, ওটা কর্মবাচ্যের ধাতু বলে। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্ট বেটাই চোর, ওখানে হারায় হলো কি, ওটাকে বলে কর্মবাচ্যের ধাতু। ওটা তো এখন পর্যন্ত পড়াই নাই, এটা বুঝাবো কেমনে, পড়াইছি এখন পর্যন্ত, কর্মবাচ্যের ধাতু তো পড়াইলামই না এখন পর্যন্ত, পড়াইছি। মানে এরা একটা জিনিস কি, স্টুডেন্ট তোমরা প্রশ্ন করো আগে থাকতে, মানে যেটা পড়াই নাই ওটার উদাহরণ আগে জানতেছে। আমি পড়াইতেছি 2 নাম্বার, 3 নাম্বারে গেছি, কিছু বাঙালি আছে তুমি দেখবা, ওই বিয়ে হইলে কবুল কর আগে বাসর করার চেষ্টা করে, আছে না, কবুল করেন এর আগে বাসর করে দৌড় দেওয়ার চেষ্টা করে।
আমি পড়াইতেছি প্রযোজক ধাতু, এর ভিতরে শুরু হয়ে গেছে উদাহরণ একটা মাইরে দিছে, তাই না? আগে তো তোমার বুঝতে হবে, না তুমি বুঝবে কেমন এটা? প্রযোজক ধাতু চেনার উপায় কি দেখো, প্রযোজক ধাতু যুক্ত হবে কার সাথে? ভার্বের সাথে। এবং এখানে সাবজেক্ট থাকবে কয়টা? দুইটা। মনে থাকবে? মা শিশুকে চাঁদ দেখে, এখানে মূলত চাঁদ দেখার কাজটা করে কিন্তু শিশু, মা শুধু ডিরেকশন দিছে। এটাকে বলে প্রযোজক কর্তা, এটাকে বলে প্রযোজক কর্তা, এটাকে বলে প্রযোজক কর্তা, সরি এটাকে বলে প্রযোজ্য কর্তা, এটাকে বলে কি? প্রযোজক কর্তা। এটা হলো প্রযোজ্য, এটা প্রযোজক। আর এই ক্রিয়াটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া অথবা প্রযোজক ধাতু। আর একটা উদাহরণ বলো। ও একটা কথা বলছে যে স্যার শিক্ষক ছাত্রীদের পড়াইতে পারবে না? শিক্ষক ছাত্রীদের পড়ায়, শিক্ষক ছাত্রীদের, ওরে বেটা টিচার গুলো দেখবি ছাত্রীদের 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পড়ে, তারপরও ছাড়ে না। আর ছেলেদের আধা ঘন্টা পরে ঠিক না? এটা একদম সত্য কথা। ছেলেরা যখন একবার টিউশনি করায় মেয়ে ছাত্রী পাইলে ওরে 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা পড়াইও শেষ হয় না। আর ছেলেদের পড়াতে গেলে ওরা খালি পিটায়। কি কারণ? তুমি জানো মেয়েরা মদ খায় না, তুমি জানো মেয়েরা সিগারেট খায় না, তুমি জীবনে কয়টা খাইছো? তুমি কয়টা খাইছো? তুমি মেয়েদের চেনো? তুমি মেয়ে। তাহলে শিক্ষক, এটা কি বলছে? শিক্ষক ছাত্রীদের পড়ায়, শিক্ষক ছাত্রীদের পড়ায়। এ বাক্যে সাবজেক্ট কয়টা? শিক্ষক একটা, ছাত্রী একটা, দুইটা ছাত্রী পেয়ে গেলাম। এর মূল শব্দ কি? মূল ভার্ব হলো পর যোগ সমান সমান পড়া। এই পড়াটাই হলো প্রযোজক ধাতু। ক্লিয়ার সবাই? যারা অনলাইনে আছেন একটু কমেন্ট করেন। দেখছেন? বুঝতে পারছেন? প্রত্যয় টত্যয় দেখার টাইম নেই, প্রত্যয় তো আত প্রত্যয় যুক্ত, আসরে একটা প্রত্যয়, একটা প্রত্যয়, রসই একটা প্রত্যয়, এগুলো সবই প্রত্যয়, দীর্ঘ একটা প্রত্যয়। এটাকে বলে প্রযোজক ধাতু। অর্থাৎ সাবজেক্ট থাকবে দুইটা, আর একটা কি এরকম। আর দেখো যে আসতে পারে কি, এই যে দেখো প্রেমিক প্রেমিকাকে কি করে? ওইবারে নুডলস খাওয়াইবে কা? প্রেমিক প্রেমিকাকে গান শেখায়। তুমি আজকাল ফুচকা খাইলে তোমার প্রেম থাকবোই না। এখন বলবে চলো শপিং এ যাই, লং ড্রাইভে যাই, তাই না? ও গান খাওয়াই হয়ে গেছে, ওরে গান শেখায়। ওরে ভাই, প্রেমিক প্রেমিকের কাজই তো খালি খাওয়া খাই। এখানে যে কিছু শেখায় এটা তো আজকে প্রথম লিখছি, তো এই জন্য ভুলে গেছি। প্রেমিক প্রেমিকের কাজই তো খাওয়া খাই, এই জন্য আমি এটা লিখেছি। ওই আর একটা লেখছে, আর আমার একটা বান্ধবী আছে। আচ্ছা দেখেন কি লিখলাম, প্রেমিক প্রেমিকাকে গান শেখায়। আচ্ছা এখানে এই একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, আর এখানে কি মূল শব্দ কি? শেখ। শেখ হলো ধাতু, যোগ সমান সমান শেখা। তোমার পরীক্ষা যদি আসে নিচের কোনটি প্রযোজক ধাতুর উদাহরণ, তুমি 4টা অপশনের ভিতরে খুঁজবা, যেটার ভিতরে দেখবা দুইটা সাবজেক্ট আছে, একটা একজন আরেকজন দিয়ে করায়, ওইটাই কি প্রযোজক ধাতু বা প্রযোজক ক্রিয়া। এটা ক্লিয়ার সবাই? অনলাইনে বুঝছেন? মনে থাকবে? এবার লেখো কর্মবাচ্যের ধাতু, কর্মবাচ্যের ধাতু। এবার লেখো কর্মবাচ্যের ধাতু। 3 নম্বরে কি? কর্মবাচ্যের ধাতু। আচ্ছা কর্মবাচ্যের ধাতুটা কি? এটা ভার্বের সাথে যুক্ত হবে। এটা চেনার উপায় হলো, এখানে একটি সাবজেক্টের সাথে, এখানে সাবজেক্ট থাকবে কয়টা? একটা। প্রযোজক ধাতু বা প্রযোজক ক্রিয়া সাবজেক্ট ছিল কয়টা? দুইটা। এখানে সাবজেক্ট থাকবে কয়টা? একটা। এখানেও তুমি দেবা কর্মবাচ্যের ধাতু কার সাথে যুক্ত হয়? ভার্বের সাথে প্রত্যয়। ভার্বের সাথে কি যুক্ত হয়? এখানেও ভার্বের সাথে প্রত্যয় যুক্ত হয়। স্যার আপনি বলেন এখানে ভার্বের সাথে প্রত্যয় যুক্ত হয়, তাহলে প্রযোজক ধাতু আর কর্মবাচ্য ধাতু বুঝবো কিভাবে? সোরামি বুদ্ধি হলো
এখানে সাবজেক্ট থাকবে কয়টা? সাবজেক্ট থাকে ওয়ান পিস। সাবজেক্ট কয় পিস? ও আবার থ্রি পিস হয়ে যাব। সাবজেক্ট থাকবে কি একটা। সাবজেক্ট কয়টা? একটা। লেখো রেজাল্টটা লাগবে প্রযোজক ধাতু আর কর্মবাচ্যের ধাতুর মধ্যে। তবে শিখাই দিলাম যে কর্মবাচ্যের ধাতুর মধ্যে সাবজেক্ট হয় কয়টা? এখানে একজন আরেকজনের দিয়ে কোনো কাজ করাইবে না। সাবজেক্ট কয়টা? একটা। ওই যে একটা উদাহরণ দিচ্ছিল, যা কিছু হারায়, এই যা কিছু হারায় গিন্নি বলে কিষ্ট বেটাই চোর। এই ডায়লগটা যে কে মারছিল? কিষ্ট বেটাই কি যা কিছু হারায় গিন্নি বলে কিষ্ট বেটাই চোর। এখন দেখেন মূল শব্দ কি, মূল ভাবটা কি? হারানো। তা হার যোগ কি? এখানে সাবজেক্ট কিন্তু একটা। এই যে যা কিছু হারায়, এই গিন্নিটাই কি একটা সাবজেক্ট? কেষ্ট সাবজেক্ট লেখাবে। ওরে যা কিছু রায় গিন্নি বলে কেষ্ট বেটাইতে বাক্যে মানে এর কোনো অবদানই নাই, ওরে কোনো বেইলি নাই। তুমি যা কিছু হারায় গিন্নি বলে, এখানে একজন আরেকজন দিয়ে কাজ করাইছে। প্রযোজক মানে তো ট্রাক্টর দিয়ে করায়। কথা কি? প্রযোজক কথাটা মাথার ভিতরে আসা মানেই কি অনেক দূরে সাবজেক্ট একটা ট্রাক্টর দিয়ে করাইবে। প্রেমিক প্রেমিকের জুস খায়, জুসটা কি প্রেমিক খায়? নায়িকা খাওয়া শুরু করে দেয়, তাই না? এগুলা কোন কথা? কুত্তা বিড়ালকে পথ দেখায়, কুত্তা বিড়ালটার পথ দেখায়। দুইটা সাবজেক্ট থাকবে, তাই না? প্রযোজক ধাতুতে দুইটা সাবজেক্ট, এ নাকি দুইটা সাবজেক্ট থাকুক, কিন্তু একটা অ্যাক্টরে দিয়ে কোনো কাজ করাইছে। ও কমপ্লিমেন্ট, ও দেখার টাইম না, তোমার ওদিকে দাগই দেবে না। যা কিছু হারা, এনে হারা হলো একটা ভাত, সমান সমান হারা। হারা হলো কি? কর্মবাচ্যের ধাতু। মনে থাকতো? ও আরেকজনের কাছে অন্য উদাহরণ দেন। আচ্ছা দেই, মাদকের একটা উদাহরণ দেই। কাজটি ভালো দেখায় না, এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরীক্ষার ছিল। কাজটি ভালো দেখায় না, কাজটি ভালো দেখায় না। আচ্ছা দেখো এখানে এর ভিতর এটা কি কোনোদিনও প্রযোজক? মাথার ভিতরে আসবে প্রযোজক। প্রযোজক মানে দুইটা সাবজেক্ট একেবারে একটা একটা দিয়ে করাবে, সেখানে একটা একটা দিয়ে কি করায়। তা এখানে কাজটি ভালো দেখায়, এর ভিতরে কি প্রযোজক আছে? দুইটা সাবজেক্ট আছে? নাই। এখানে ভার কোনটা? দেখ, এটা তো এমনি পাওয়া যায়, এটা কর্মবাচ্যের ধাতু। দেখ যোগ নাম ধাতু লেখা, ওটা কি নাউন? এই দেখ কি নাউন? এটা নাম ধাতু কেমনে হবে? এই দেখ, দেখা কি এটা কি নাউন নাকি ভার? দেখা দ্বারা কোন ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায়, সেটা কি বলে ভার। আর এখানে যদি আমি বলতাম বেত, বেত যদি পিঠে, বেত একটা নাউন, এর সাথে আপত্যা যুক্ত হয়, বেতা, এটাকে বলে নাম ধাতু। আমি বললাম হাত, এই যে হাত যোগ হাতা, হাত একটা নাউন, এর সাথে আপত্যা যুক্ত হয়েছে হাতা, এই হাতা এটা হচ্ছে নাম ধাতু। আর এটা হলো ভার। আমি বলছি কর্মবাচ্য ধাতু যুক্ত হবে কার সাথে? ভার্বের সাথে। প্রযোজক ধাতু যুক্ত হবে কার সাথে? ভার্বের সাথে। কিন্তু এটা হরচিহ্ন বলে, ওটা ধাতু হলেই সেটা শেষ বর্ণ নিচে একটা হরচিহ্ন দিতে পারে, ফরজ। ধাতু মানে এটা চিহ্নটা দিছো মানে ওটা ধাতু, বুঝে গেছে? ওটা দিতেই হবে ধাতুর চিহ্ন। কাজটি ভালো দেখায় না, ঠিক আছে? এখন দেখো যদি যদি এই বাক্যটা যদি আমি লিখি, মা শিশুকে চাঁদ দেখায়, কি লিখলাম? মা শিশুকে, আরে চাঁদ দেখায় না, ইউটিউব দেখায়। ইউটিউব, মা শিশুকে ইউটিউব দেখায়। আচ্ছা দেখো এখানেও দেখায়, এটাও দেখায়। তা এই দেখায় কোন কোন ধাতুর উদাহরণ? প্রযোজক। কারণ এই যে একটা দিয়ে আরেকটা আরেকজনের দিয়ে করায়, দুইটা সাবজেক্ট। ওরে বেড়া সাবজেক্ট থাকে থাকুক না থাক না থাকুক, ওদের টাইম আছে তোর। তোর আমার কথা তিনটা বিষয়, আমার কথা শোনো। নাম ধাতু মানে সাজের ধাতু তিন প্রকার। এক নম্বর হলো নাম ধাতু, দুই নম্বর হলো প্রযোজক ধাতু, তিন নম্বর কি কর্মবাচ্য ধাতু। তো তিনটা বিষয় আলাদা করতে হইবে। তো জায়গায় গেলে কি যে স্যার নাম ধাতু মানে নাউনের সাথে যেটা দেখবো চারটে অপশন ওটা মারি দেবো। যদি থাকে ফ্যান, ফ্যান জোকা ফ্যানা, শেষ। টিউব, এটা নাউন, টিউব জোকা টিউবা, শেষ। কলম জোকা কলমা, শেষ। মানে নাউন থাকবে আযুক্ত কর্ম, ওটা টিক দিয়ে চলে আসবো কি নাম ধাতু, গেল এটা। এরপর আসবে প্রযোজক ধাতু, ওখানে দেখবো দুইটা থাকবে। কয়টা? একটা একটা দিয়ে মা শিশুকে চাঁদ দেখাইবে, কুত্তা বিড়ালকে পথ দেখাইবে,
প্রেমিক প্রেমিকের গান শিখাইবে, প্রেমিক প্রেমিকের জুস খাওয়াইবে, এগুলো কি প্রযোজক ধাতু। আর কর্মবাচ্যের ধাতু এরকম, এটাও ভার্বের সাথে যুক্ত হবে। প্রযোজক ধাতু আর কি কর্মবাচ্য দুটোই এক, ভার্বের সাথে আ যুক্ত হবে। তবে পার্থক্য হলো এই প্রযোজক ধাতু মানে দুইটা সাবজেক্ট থাকে, একটা একটা দিয়ে কাজ করায়। আর কর্মবাচ্য ধাতু ওরকম কোনো কিছুই না, সাবজেক্ট তুমি খুঁজছে একটা সাবজেক্ট থাকে, কোন সময় সাবজেক্ট উজ্জ্বল থাকতে পারে, কি থাকতে পারে, উজ্জ্বল থাকতে পারে। এখানে কেউ কারো দিয়ে কোনো কাজ করাবে না। শেষ, ক্লিয়ার? আচ্ছা, অনলাইনে যারা আছেন এইটা তিনটা ক্লিয়ার কিনা? এতটুকু যদি সিম্পল জিনিস যদি না পারেন তাহলে হবে। এবার আমরা যা শিখছিলাম ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর একটা হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। এবার এখন যৌগিক বা সংযোগমূলক ধাতু। যারা অনলাইন আছেন কমেন্ট করেন। এই ধাতু তিন প্রকার, এবার লেখেন যৌগিক বা সংযোগমূলক ধাতু। লাস্ট, যৌগিক বা সংযোগমূলক ধাতু, যৌগিক বা সংযোগমূলক ধাতু। পরীক্ষা আসবে নিচের কোনটি যৌগিক বা সংযোগমূলক ধাতুর উদাহরণ? লেখো যৌগিক বা সংযোগমূলক ধাতু। একটা জিনিস কি জানেন, এই ধাতু চ্যাপ্টার আপনার জীবনে পড়েনি না, পড়ছেন 9-10-এ, না পড়ছেন উচ্চ মাধ্যমিকে, না পড়ছেন চাকরির লাইফে। ওই বাজারে গাইড বই পড়ছেন, আর কোন টিচার ওইরকম ভেঙে ভেঙে পড়ায় নাই জীবনে। এইগুলা হলো তোমাদের এখন শিখাইতেছি ভেঙে ভেঙে। চাকরি পাইতে গেলে একটা নম্বরের অনেক দাম, এই জন্য পড়াইতেছে বিস্তারিত, না তো দরকার ছিল না আমার। বিভিন্ন বই এই উদাহরণগুলোর উত্তর ভুল থাকে, এখন বুঝতে পারছে, এই যে বুঝতে পারছে, তাই না? একবার যদি বুঝতে পারে, ম্যাথ যদি করার টেকনিক একবার বুঝবে, ম্যাথ করতে খালি মজাই লাগে, তাই না? তুমি দেখবা পড়াশোনাটা এরকমই একটা, তুমি যখন একটা জিনিস বুঝবা, কারক যখন একটু বুঝবা ভালো করে, ঘুমাইয়া তুমি পারবা। দেখো আমাদের এখানে অল্প কয়টা পোলাপান এবার ক্যাডেটে ভর্তি ছিল, ক্যাডেট কোচিং, 2টায় চান্স পাইছে। এবার 2টায় ওদের কিন্তু ক্যাডেটে শিখছে, কিন্তু কারক আসে, ওরা এমন ভাবে শিখছে যেভাবে আসে ওরা পারে। ক্যাডেট ভর্তি পরীক্ষা প্রশ্ন, তা আমি পরীক্ষা দিলেও তো পাশ করি কিনা সন্দেহ। যে কঠিন প্রশ্ন করে, চিন্তা করছেন, মারাত্মক কঠিন প্রশ্ন করে। আচ্ছা, এবার লিখবো কি, লিখবো যৌগিক বা লেখো বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে, লেখো বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে, বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের সঙ্গে কর দে পা খা সার, কর দে পা খা সার, দেখো কর দে পা খা সার ইত্যাদি যুক্ত হয়। দেখো বিশেষ্য বিশেষণ এবং ধনাত্মক শব্দের সঙ্গে কর দে পা খা সার ইত্যাদি যুক্ত হয়, ইত্যাদি যুক্ত থাকে। বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক শব্দের পরে কর দে পা, এই বিশেষ্য মানে নাউন, যেমন এই যে, আর বিশেষণ আর একটা ধনাত্মক শব্দ কি জানো, ভন ভন, শন শন, ঠন ঠন, হন হন, গর গর, মর মর, এগুলা। তবে যেমন ভন ভন কর, কি আসবে পরীক্ষায়, ভন ভন কর, এটা কোন ধাতু? এটা যৌগিক বা সংযোগমূলক ধাতু। এটা 19 নতুন বোর্ড বই দেয়া আছে, এই সংযোগ ক্রিয়া, মিশ্র বা সংযোগ ক্রিয়া। এইটা 19 নতুন বোর্ড বই, এটা চেঞ্জ করে দিয়ে দিছে সংযোগ বা মিশ্র ক্রিয়া দিয়ে দিছে, এটা উদাহরণ। ওই সংযোগ বা মিশ্র ক্রিয়া আর এই যৌগিক বা সংযোগমূলক ধাতু একই জিনিস। এবার এই দে দিয়ে একটা দাও, নাউন বসা, ভাত দে, মাছ দে, ভোট দে, থাপ্পড় দে, নাউন বসাই দিয়ে দাও, যেমন ভাত দে, খবর দে, হবে না? হ্যাঁ, দুইটা মিলা এর সাথে দে, মানে এটা নাউনের সাথে গেলে এটা যুক্ত করো। যেমন ভোট একটা শব্দ, বললাম কি ভোট দে,
তুমি লিখলা ভাত দে, ফুচকা দে, চানাচুর দে, হবে না? পা দিয়ে একটা বলো, ব্যথা পা, ব্যথা পা, হবে না? ব্যথা পা, কষ্ট পা। খা দিয়া ভাত খা, চানাচুর খা, মুড়ি খা। সার দিয়া গলা সার, গলা ধর, গলা সার, গলা ধর। ওই এটা মূলত বৃষ্টিবে ধনতা কর দে, পা খা, সার, ধর, মর, এরকম থাকে। ধর, মর, কাট, ঠিক আছে না? হাত কাট, হবে না? এগুলো যুক্ত থাকে। তো লেখো গলা সার, গলা ধর, ধর দিলেও হবে। যার কোনো ব্যয় নাই, মানে যে নিজস্ব কোনো ই করতে পারে না, নিজে একা একা কিছুই করতে পারে না, অন্যের শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যে দুইটা শব্দকে যুক্ত করে, একটা পুরো বাক্যটাকে যুক্ত করে। আকাশ শুধু নীল আর নীল, এই বাক্যে আর কি যোজক বা অব্যয় বলে, কিন্তু এ নিজে একা একা কিছু করতে পারে না, ওই দুইটা শব্দ যুক্ত করছে, নীলের সাথে আকাশ শুধু নীল আর নীল, এরকম। হ্যাঁ, লিখছে গেল এটা। এবার লেখো প্রকৃতি, টপিকটার নাম লেখো প্রকৃতি। এবার লেখো প্রকৃতি। শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। লেখো শব্দ এবং ধাতুর মূলকে বলে কি? শব্দ এবং ধাতুর মূলকে বলে কি? শব্দ এবং ধাতুর মূলকে বলে প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার। লেখো প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কত প্রকার? একটা হলো ধাতু বা ক্রিয়া প্রকৃতি, আর একটা নাম বা শব্দ প্রকৃতি। ওটা লেখার দরকার নাই। তাহলে শব্দ এবং ধাতুর মূলকে কি বলে? পরীক্ষা এমসিকিউ পরীক্ষা আসতে পারে, শব্দ এবং ধাতুর মূলকে কি বলে? প্রকৃতি। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। লিখে রাখো প্রকৃতি হলো কি কি, ওটা লেখার দরকার নাই। এবার লেখো প্রত্যয়। টপিকটার নাম কি লিখবা? লেখো প্রত্যয়। লেখো যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয় সেগুলোকে প্রত্যয় বলে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ওই ধাতু প্রত্যয়ের আপডেট পিডিএফটা স্টুডেন্টদের দিয়ে দিও। আপডেট পিডিএফটা দিয়ে দিও সবাইকে। তোমার লিখতে কইছি ধাতু প্রত্যয়, ওটা আমি বলছি তোমাদেরকে পিডিএফ দেওয়ার জন্য। এখানে লিখতে বলবো আপডেট পিডিএফটা দেওয়ার জন্য, আরে খাতায় লেখছে ধাতু প্রত্যয়। তাহলে কি লিখতে বলছি? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি, যারা অনলাইন আছেন লেখেন, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয় তাকে কি বলে? প্রত্যয় বলে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয় তাকে কি বলে? প্রত্যয় বলে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয় তাকে কি বলে? তাকে প্রত্যয় বলে। যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয় তাকে কি বলে? প্রত্যয়। লিখছেন? গুড। প্রত্যয় দুই প্রকার। এক নম্বর লেখেন প্রত্যয় দুই প্রকার। এক নম্বর লেখেন কৃত প্রত্যয়, দুই নম্বর লেখেন তদ্ধিত প্রত্যয়। এক নম্বর লেখেন কৃত প্রত্যয়, দুই নম্বর লেখেন তদ্ধিত প্রত্যয়। এক নম্বর লেখেন কৃত প্রত্যয়, দুই নম্বর কি? তদ্ধিত প্রত্যয়। লিখছেন? কৃত প্রত্যয় চেনার উপায় লেখো। কৃত প্রত্যয় চেনার উপায় কেমনে চিনবা পরীক্ষা হলে? কৃত প্রত্যয় চেনার উপায় লেখো। কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ভার্বের সাথে। কৃত প্রত্যয় যুক্ত হয় ধাতু বা কৃত প্রত্যয় যুক্ত হয় ধাতু বা ভার্বের সাথে।
কৃত প্রত্যয় যুক্ত হয় ধাতু বা ভার্বের সাথে, লিখছো? কৃত প্রত্যয় যুক্ত হয় ধাতু বা ভার্বের সাথে, ধাতু বা ভার্বের সাথে, মনে থাকবে? ধাতু বা ভার্বের সাথে। কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ভার্বের সাথে, মনে থাকবে? কৃত প্রত্যয় যুক্ত হয় ধাতু বা ভার্বের সাথে, মনে থাকবে? আগে দেখতা ওই ধাতুটির পূর্বে একটা এরকম ধাতু চিহ্ন দিত, মনে আছে? এই বজ্রক তব, কিন্তু এখন আর এইটা লাগে না, ওইটা লাগে না, তবু এটা লিখে রাখো। আচ্ছা, কৃত প্রত্যয় যুক্ত হয় ধাতু বা ভার্বের সাথে। এরপর লেখো ধাতুটির এক্সট্রা দিয়ে লেখো ধাতুটির শেষ বর্ণের নিচে, ধাতুটির শেষ বর্ণের নিচে, ধাতুটির শেষ বর্ণের নিচে কি দিতে হয়? হর্ষ চিহ্ন দিতে হয়, হর্ষ চিহ্ন দিতে হয়। ধাতুটির শেষ বর্ণের নিচে একটা কি দিতে হয়? হর্ষ চিহ্ন দিতে হয়, হসন্ত বলে আর কি। ধাতুটির শেষ বর্ণের নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হয়। ধাতুটির শেষ বর্ণের নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হয়, লিখছেন? ধাতুটির শেষ বর্ণের নিচে একটা হর্ষ চিহ্ন দিতে হয়। আর একটা হলো, এখন কিন্তু ধাতু চিহ্ন দেয়া লাগে না, লাগে? ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই, লেখো ধাতুটি, বর্তমানে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। বর্তমানে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। ক্লাসে বলা যায় না, আটটায়। ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। আধুনিক ব্যাকরণে ধাতুটির পূর্বে ধাতু চিহ্ন দেওয়ার কি? ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এখন বর্তমান ধাতু চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। ধাতু চিহ্ন বলে রুটির মতো এরকম, তাই তো? হ্যাঁ, এক কথায় বুঝলাম কৃত প্রত্যয় যুক্ত হবে ধাতু বা ভার্বের সাথে। এবার লেখো তদ্ধিত প্রত্যয় চেনার উপায়, কি লিখবা? তদ্ধিত প্রত্যয় চেনার উপায়, তদ্ধিত প্রত্যয় চেনার উপায়। লেখো তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে, তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে কার সাথে? তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে। তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে, লেখো তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে। তদ্ধিত প্রত্যয় তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে। তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে। তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে। জুবাইর ভাইকে দাও। তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের সাথে, লিখছেন? তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে কার সাথে? তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে নাউনের। সহজ কথায় যে কৃত প্রত্যয় যুক্ত হবে ভার্বের সাথে, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে কার সাথে? নাউনের সাথে। ক্লিয়ার? নাউনের সাথে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা দেখো, আমি লিখলাম এখানে একটা শব্দ লিখলাম বক্তব্য, এখানে একটা শব্দকে লিখলাম গমন, আর একটা লিখলাম নাচন, আর একটা লিখলাম প্রাণী, আর একটা শব্দ লিখলাম ব্যাপারী। রসিকার দিয়ে লিখি, তাই না? গোলাপি, গোলাপি, তাই তো? এই শব্দগুলো আমরা লিখলাম, দেখো। আচ্ছা, এটা হলো বক্তব্য। তুমি জানো না যে বক্তব্যের মূল ধাতুটা কি? মনে করো চিনো না, তুমি অর্ধেক ধরবা। কতটুকু ধরবা? তুমি জানো না মূল গমনের মূল ধাতু কি? অর্ধেক ধরো। নাচনের অর্ধেক ধরো।
প্রাণের মূল শব্দ কি? প্রাণ। গোলাপের মূল শব্দ কি? গোলাপ। মূল শব্দ কি? এই গোলাপের মূল শব্দ গোলা না গোলাপ? গোলাপ নাউন নাকি ভার? তা গোলাপের শব্দটা কোন প্রত্যয় যে গঠিত শব্দ? তদ্ধিত প্রত্যয়। প্রাণী মূল শব্দ কি? প্রাণ। আচ্ছা, তাহলে প্রাণী শব্দটা কি কৃত প্রত্যয় যে গঠিত না তদ্ধিত প্রত্যয়? তদ্ধিত। নাচন মূল শব্দ কি? নাচ। নাচ কি নাউন নাকি ভার? ভার। তাহলে নাচন কি কৃত প্রত্যয় যে গঠিত শব্দ? গমন মূল শব্দ গম। গম মানে আটা রুটির গম না, গম মানে কি? গমন করা। ভাত নাকি নাউন? ভাত। তা গমনটা কোন প্রত্যয় যে গঠিত শব্দ? কৃত প্রত্যয়। বক্তব্য তুমি জানো না মূল শব্দ এর লেখা আছে বক্ত, যেটা কোনো অর্থ বাড়ি করতে পারবা না ওটাই কৃত প্রত্যয়। যেটা করে হয় যার কোনো অর্থ নাই ওটাই কি কৃত প্রত্যয়। যেটা অর্থ বাড়ি করতে পারবে না ওটা কৃত প্রত্যয় ঠিক দিয়ে চলে আসবে। আরে দেখো আগে, এখন এটা যদি আমি ভাঙি, এখানে মূল ধাতু হলো বস, এই ধাতুটি শেষ বর্ণ নিচে হর্ষচিহ্ন দিলাম। ব যোগ তব্য, ব যোগ তব্য। গমন মূল ধাতু কি? গম, হর্ষচিহ্ন গম যোগ অন। নাচন মূল ধাতু কি? নাচ, এই হর্ষচিহ্ন দিলাম। নাচ যোগ অন। প্রাণী মূল শব্দ কি? প্রাণ যোগ, এটা দীর্ঘই, লিখে দাও কি? দীর্ঘই। মূল শব্দ কি? এই রস্বই এনে দিয়ে দাও, রস্বই। দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত। এটা রিটেন পরীক্ষা আসেন অনেক, এরকম লিখতে হয়। লিখিত পরীক্ষা ওটা লেখার দরকার নেই, এটা বোঝানোর জন্য লিখছি। পাঁচে পাঁচ একেবারে। মনে থাকবে? এখন দেখো, আপনাকে পরীক্ষা আসছে ওই পাঁচটা, তাই না?
তুমি এইভাবে এক পাশে লিখবা প্রকৃতি, এক পাশে লিখবা প্রত্যয়, তারপর লিখবা প্রত্যন্ত শব্দ। যদি না পারো ডাইরেক্ট ভাঙ্গে লিখে দিয়ে চলে আসো, যদি না পারো ডাইরেক্ট কি ভাঙ্গে লিখে দিলে চলে আসলেই হবে। তাহলে দেখো বদ যোগ তব। এখন যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে কত স্টাইলে আসতে পারে, যে বক্তব্য শব্দটিতে কোন ধাতু আছে, এটা কি বাংলা ধাতু নাকি সংস্কৃত ধাতু বলতে পারো? তুই দিয়ে প্রশ্ন কর, তুই বক্ত মেলে, তার মানে সংস্কৃত ধাতু। আর এই বক্তব্যটা সংস্কৃত কীট প্রত্যয়। কোন কীট প্রত্যয়? সংস্কৃত কীট প্রত্যয় যে করে শব্দ। আবার সংস্কৃত কীট প্রত্যয় যা সংস্কৃত ধাতু তো একই জিনিস। গমন, মূল ধাতুটা গম, তুই দিয়ে তুই গম মেলে, তার মানে গমন এটা হলো শব্দটা বাংলা ধাতু না সরি সংস্কৃত ধাতু অথবা সংস্কৃত কীট প্রত্যয় যা গঠিত শব্দ। তুই নাচ মিলে যায়, তার মানে নাচনটা কি বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয় অথবা নাচন শব্দে বাংলা ধাতু আছে। ক্লিয়ার? এখন দেখো, তার মানে এভাবে যদি তুমি লিখিত পরীক্ষা লিখে আসো তাহলে নম্বর সাক্কা, নম্বর সাক্কা নাম মনে থাকবে। এই আর একজনের সুযোগ করছে, স্যার মাননীয় শব্দটা বিশ্লেষণ করেন। এটা করলে কি হইবে তোমার? এটা করুম কো আমারে ক, এটা করার করুম কো, এটা আমি পড়াইছি এখন পর্যন্ত, বারবার কইছি ভাই আগে আমাদের বুঝাইতে দাও পরে বোঝার চেষ্টা করো। কয় স্যার এটা বুঝাই দেন তো। মানে এমন হইছে যেখানে মনে হয় নাসির স্যার পারে না, কি নাসির স্যার মনে হয় পারে না, এই লেগে জিজ্ঞেস করে। আরে ভাই আগে প্রত্যয় তো শিখাইলাম না এখন পর্যন্ত, তা আমি মাননীয় শিখাইতে যাবো কখন? এত আস্তে আস্তে বুঝাচ্ছি কেন? যাতে তুমি বুঝো, তাই না? আমি একটা কথা বলছি যে সোনালি বুদ্ধি বলছি, যে যদি অর্থ না বের করতে পারো কঠিন, ওইটাই কীট প্রত্যয়, ওইটাই কি কীট প্রত্যয়। তা শব্দটা কি মাননীয়, শব্দটা কি অর্ধেক ধরো কি মান, এর মূল ধাতুটা কি অর্ধেক ধর, মূল ধাতু হলো মান, যোগ কি অনিয়, অনিয় হলো একটা প্রত্যয়, প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নাই নাই। মান কি নাউন নাকি ভার? তুমি ভার মান তো সোরামি বুদ্ধি, আসলে কি বাংলা কোনো বইতে লেখা আছে কীট প্রত্যয় মানে ভার? লেখা আছে বাংলাদেশের কোন ইতিহাসে? এই যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শরীফ কুমার চট্টোপাধ্যায় বাইসে থাকতো আর যদি জানতো যে নাসির স্যার এইগুলারে ভাব পড়ায়, তাহলে আমার গুলি করে মারিয়ে ফেলাইতো, কথা কয় না মারতো না? মারতো। এটা তো সোরামি বুদ্ধি, এগুলা কি এগুলো হলো সোরামি বুদ্ধি দিয়ে শিখিয়ে দিয়েছে আমি। এ মান এটাকে নাউন, এই জুতা এটা একটা নাউন, নাউন না? টেবিল চেয়ার কলম এগুলা কি নাউন, মান এটাকে নাউন। অর্থাৎ আমি সোরামি বুদ্ধি শিখে যেটা অর্থ বের করতে পারবো না ওটাই কীট প্রত্যয়, ওটাই কি। তা মাননীয় শব্দটা কোন প্রত্যয় গঠিত শব্দ? কীট প্রত্যয় গঠিত শব্দ। ক্লিয়ার? এবার বুঝছেন না? তদিত প্রত্যয় নাউনের নিচে কোন হর্ষ দেওয়া লাগে না, লাগান বলছি। তদিত প্রত্যয় একটা পয়েন্ট লেখাইছি শুধু, ওর নাউনের সাথে যুক্ত হবে, ওর কোনো ধাতু চিহ্নও লাগবে না, ওর কোনো রুটও লাগবে না, ওর হর্ষও লাগবে না। ওকে আমি আমি নায়ক, আমার কিচ্ছু লাগতো না। হ্যাঁ এই যে ও একটা কথা বলছে স্যার, ওয়ানলি এত বুঝে গেছি স্যার, যদি দেখি নাউন ও তদিত প্রত্যয় আর যা আছে সব কীট প্রত্যয়। এত বাবার টাইম আছে, শুধু নাউনটাই কি তদিত প্রত্যয়, এছাড়া যা আছে যা আসবে সবই কীট প্রত্যয়। সোরামি বুদ্ধি কি সবই কীট প্রত্যয়। কারণ আমার প্রত্যয় দুই, এটা হলো কৃত প্রত্যয়, এটা তদিত প্রত্যয়। তো 4 প্রকার নাই বা 3 প্রকার নাই, প্রত্যয় হলো 2 প্রকার। সহজ কথা, নাউনের সাথে যেটা পাবো ওটাই কি। তোমার পরীক্ষা আসছে জেলে, জেলে এটা কোন প্রত্যয় তুমি তো জানবা, মূল শব্দ কি? ওই বেটা জেলে মূল জেল দিয়ে হারবি কিসে? জাল জো ইয়া। আচ্ছা এ জাল কি নাউন নাকি ভার? নাউন। তার মানে জেলে শব্দটা কোন প্রত্যয়? তদিত প্রত্যয়, মনে থাকবে। এখন পরীক্ষায় আসছে কি ঢাকাই, এর মূল শব্দ কি? ঢাকা নাউন নাকি ভার? নাউন। তার মানে ঢাকায় শব্দটা কোন প্রত্যয় গঠিত? তদিত। সোরামি বুদ্ধি, এটা সব চোরামি বুদ্ধি। চোরামি বুদ্ধি কাজে লাগাইতে না পারেন তাহলে হবে কোন? আরেকজন কোন বই পড়? আমি বই পড়তে কইছি, বই পড়তে কইছি আমি এখন তো বই পড়তে কইছি, আমি কইছি না তো কিছু করতে করছি, আমি শিখাইতেছি। তোমাদের মাল মশলা যা লাগবে সবই তো আমরা দিয়ে দিই না? আমি বলছি ক্লাসের পিডিএফটা পাইয়ে যাবা, ওই পিডিএফ এর বাইরে কিছুই পড়বা, যদি কমন না পড়ে অফিসে কবা স্যার আপনি পড়াইছেন প্রত্যয়ের যে শীট দিয়েছেন এর ভিতর থেকে চাকরিতে কমন পড়ে নাই।
তখন আইসা টাকা কটা লইয়া চলে যাবো, স্যার ভর্তি হয়েছিলাম এই টাকাটা দিয়ে দেন, প্রত্যেক কমন পড়ে না। কি লস হয়েছে? ওরে লস রে, মানুষ বিয়ে করে লাভ হয় আর একটা লস। কয় বিয়ে করছি, আমার যে লস হয়েছে, কয় প্রচুর লস হয়েছে, 5 লাখ পাইছি, কাবিনের টাকা 5 লাখ পাইয়ে গেছি, ঠিক না? হ্যাঁ। এবারে দেখেন, এতটুকু যারা বুঝছেন তারা এমনি পারবেন। প্রত্যয় তো জীবনও শিখলেন না, এবার দেখেন কেমনে শেখেন। প্রত্যয় নিয়ম দেখো, পিডিএফ সবাই পেয়েছো কিনা কমেন্ট করে জানাও। কোন শব্দের একটা নিয়ম দেখো, কোন শব্দের শেষে স্বরে অ, কোন শব্দের শেষে স্বরে অ থাকলে কি হবে? স্বরে অ থাকলে স্বরে অ হবে। এই পিডিএফ পাইছেন আপনারা? একটু বলেন তো, অনলাইনে যারা আছেন একটু বলেন, পিডিএফ পাইছেন? বেটা কোন বানানটাই তো এরকম, বেটা তো ভাই বানান শিখে আমি, কোন বানানটাই তো এটা, তোরা তো লেখো গ্রাম্য স্টাইলে, কয়কার কোন নয়, এটা তো আওয়ামী লীগের বানান বেটা, কয়কার কোন ন ও কোন। আর একটা আছে কোন মানে নির্দিষ্ট, যে কোন খাবার তুমি খাবে, কোন জায়গায় যাবে, এই কোন মানে নির্দিষ্ট, আর এই কোন মানে অনির্দিষ্ট, ক্লিয়ার? আর কয়কার কোন নয়কার, ওটা হলো খ্যাত, মদ না একটা শব্দ। ও কোন, ও চলে না, বেল নেই বাংলাদেশে। এবার বুঝছেন? এই যারা অনলাইনে আছেন বুঝছেন, এত বানান শিখাইলাম জীবনে, তাও পারো না। তুমি যদি বললা এই কোন, মনে করো তুমি কি করলো, তুমি গেলা চাইনিজে খাইতে, এখন তোমার আসল মানুষটা আসছে, তার মনের মানুষটাকে নিয়ে গেছো খাওয়াইতে, এখন সে বলে আসলে কি কোনো খাবারই আমার পছন্দ না, তখন তো মনে মনে আল্লাহ টাকাটা বাঁচছে, কি করেছে সে, কোন এখানকার এই রেস্টুরেন্টের কোনো খাবারই আমার পছন্দ না। তুমি তো বললা মাশাআল্লাহ, ঠিক ঠিক ঠিক, এই রেস্টুরেন্ট কোনো খাবার পছন্দ, চলো আমরা বাদাম খাই। আমরা কি খাই? ফুটপাতের বাদাম খাই, 20 টাকার ভিতরে সারতে পারবো। ওই কোন মানে অনির্দিষ্ট, ওই বানানটা এটা বল লিখতে হবে। আর তুমি যখন টেবিলে বসছো, তখন তাকে প্রিয়জনকে বললা এই তুমি কোন খাবারটি খাবে, একটু টিক দিয়ে দাও, কোন খাবারটি তুমি খাবে। এবার বুঝছেন এই কোন আর কোনর ব্যবহার? আচ্ছা, পিডিএফ পাইছেন সবাই না? গুড। এখন পিডিএফটা মিলাই নাও, দেখবা পানির মতো সহজ। পিডিএফ মিলিয়ে নাও, দেখবা পানির মতো সহজ। এই দেখো 1 নাম্বার নিয়ম আছে, কোন শব্দের শেষে অ থাকলে অ হবে, 1 নাম্বার নিয়মটাই শুধু কঠিন, বাকিগুলো দেখবা একদম পানির মতো সহজ। জীবনে এরকম প্রত্যয় কয়জনে শিখাইছে? দেখো এই পাশে পিডিএফ এর এই পাশে লেখা আছে কৃত প্রত্যয়। কি লেখা আছে? কৃত প্রত্যয়। এই পাশে লেখা আছে তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। এখানে লেখা আছে কি দেখো, কোন শব্দ শেষে অ থাকলে অ হবে, কৃত প্রত্যয় পাশে তদ্ধিত প্রত্যয়। যেমন এটা কঠিন, মুখস্থ করবা, পাক শোক জয়। কি কি লিখলাম? পাক শোক জয় ত্যাগ। এই কঠিন গুলাই পরীক্ষায় আসে তোমার। দেখবা পিডিএফ এ এই 4টার পিছনে একটু স্টার দেওয়া আছে, কি দেওয়া আছে? তার মানে এই 4টে মুখস্থ করে ফেলবা। এখন দেখো এখানে দেয়া আছে পাক, এটা মূল ধাতুটা হলো পস, এই হচ্ছে না পদ যোগ অ সমান পাক। আর পুরাতন বোর্ড বই ছিল পদ যোগ ঘ ইয় ঘিয়, হ্যাঁ এটা ছিল পুরাতন বোর্ড বইয়ে। এখন তুমি দেখো পিডিএফ এ লেখা আছে স্যার এর এই অ পাইলেন কই? আপনি বলছেন কোন শব্দের শেষে অ থাকলে অ হবে। এখন এই পাক, এই শেষে অ আপনি পাইলেন কই? তো লেখা নাই পাকো, পাকো লেখা আছে, স্যার আপনি এটা পাইলেন কই? এবারে আসি, তুমি দেখো ক প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি সেটা অ থাকে, এর মানে হলো এটা উচ্চারণ করে কি হয়? ক যোগ অ। ক বাচ্চাদের শিখায় না, খ গ ঘ, পড়ছেন ছোটবেলায়? তুমি তোমার বউরে পড়াইছো? ওর বউরে পড়াইছে, ওর বউরে পড়াইছে। এরকম দেখো গ, এটা কি গ যোগ অ, গ প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি সেটা কি থাকে? অ থাকে। ওই দৃষ্টিকোণ থেকে তারা নিছে, আমরা মুখস্থ করবো। শোক এভাবে পড়বো, শস্কে সুচ সুচ, এ হচ্ছে না, সুচ যোগ অ অথবা গিয় সমান সমান কি? শোক। জয়,
মূল ধাতু হলো জয় রসিকের জি, একটা বর্ণ রস্যকের আছে, কোনো হর্ষচিহ্ন দেওয়া লাগবে না। জি যোগ অ, আর পুরাতন বোর্ড বই এটা ছিল অল। ত্যাগ, মূল ধাতুটা হলো তয়জা ফলা, আকার নাই কিন্তু, বর্গীয় জ, তেজ এই হর্ষচিহ্ন, এই একটা বর্ণ রস্যক আছে এই জন্য হর্ষচিহ্ন হবে না। তেজ যোগ অ অথবা ঘ ইয়, ত্যাগ। এটা যখন পড়বা তখন এভাবে পড়বা, পদ যোগ অ অথবা গিয় সমান সমান পাক, সুদ যোগ অ অথবা গিয় শোক, জি যোগ অ অথবা অল জয়, ত্যাগ যোগ অ অথবা গিয় সমান সমান ত্যাগ, এভাবে পড়বা। স্যার এইগুলা পরীক্ষায় আসলে কিভাবে আমরা টিক দিব, কেমনে বুঝবো তারা নতুন বোর্ড বই থেকে প্রশ্ন করছে আর কেমনে বুঝবো তারা পুরাতন বোর্ড বই থেকে প্রশ্ন করছে? সোরামি বুদ্ধি একটা আছে, আগে এই সূত্রটা লেখো, পরে স্টার দিয়ে আমি লেখাই দিব। এই পাশে লেখো মানব, এরপর লেখো শৈশব, এরপর লেখো কৈশোর, লেখো এরকম আছে দানব, দনুযোগ দানব। বানান নিয়ে ক্লাস আছে, আছে কত যে আছে। গৌরব, যাদব, গৌরব, বৈষ্ণব, বৈষ্ণব। দেখো প্রত্যেকটা শেষে ব ব র ব, শেষে কি আছে? অ আছে, তাহলে মুখস্থ করো। মানবের মূল শব্দ মনু, মনোযোগ 9 নতুন বোর্ড বই দিছে, পুরাতন বোর্ড বই হলো শয়নাশ্ন, মনে আছে? শৈশব মূল শব্দ বেবি, শিশু যোগ অ অথবা এষ্ণ। কৈশোর মূল শব্দ কি? কিশোর যোগ অ অথবা এষ্ণ। বৈষ্ণব মূল শব্দ কি? বিষ্ণু যোগ অ অথবা শনাশ্ন, বৈষ্ণব। লেখো দ্রুত লেখো। হাইলাইটস আর পিডিএফ তো একই জিনিস, হাইলাইটস একটু কম থাকে আর পিডিএফ একটু বেশি থাকে, আর কিছুই না। এবার বুঝছেন? অর্থাৎ আগে আমরা বলতাম চিপসের প্যাকেট মনে হয় যেটা ফুলা ফুলার মধ্যে মনে হয় বেশি, ফাটাই দেখতে হবে, অল্প কটাই দিয়ে রাখছে আল্লাহ, তাই না? চিপস। এখন দেখো এটা ওইটা মূলত কেরিয়ার প্লাস বই থেকে দেওয়া, তোমাদের যে পিডিএফ যেটা দেয় না ওটা মূলত নতুন যে বইটা বাজারে আসতেছে কেরিয়ার প্লাস বাংলা বই, বাংলা বইয়ের পিডিএফটা তোমাদের দিতেছি। তাহলে দেখো এইরকম প্রথম নিয়মটা দেয়া আছে যে রেজিস্টার দিয়ে এটা পড়বে। এখন দেখো এখানে কৃৎপ্রত্যয়, এখানে ধাতুর পূর্বে যদি পরীক্ষার হলে এইরকম ধাতু চিহ্ন দেয়া থাকে তাহলে কোন বোর্ড বই? পুরাতন বোর্ড বই। আর যদি দেয়া না থাকে তাহলে কোন বোর্ড বই? নতুন বোর্ড বই। তার নিচে একটা স্টার দিয়ে লেখো, একটা পয়েন্ট লেখো, স্টার দিয়ে লেখো, স্টার দিয়ে লেখো। এটাকে বলে কি? ধাতু চিহ্ন। লেখো অপশনে, মানে পরীক্ষার অপশনে 4টা অপশন দেয় না, দেখো অপশনে ধাতু চিহ্ন থাকলে, অপশনে ধাতু চিহ্ন থাকলে, অপশনে ধাতু চিহ্ন থাকলে কি পুরাতন বোর্ড বই অনুসরণ করতে, পুরাতন নিয়ম অনুসরণ করতে হবে, পুরাতন নিয়ম অনুসরণ করতে হবে। প্রশ্নে ধাতু চিহ্ন থাকলে বা অপশনে ধাতু চিহ্ন থাকলে কি করতে হবে? পুরাতন নিয়ম অনুসরণ করতে হবে। ক্লিয়ার? এটা হলো কৃত প্রত্যয়ের ক্ষেত্রে। এটা কোন প্রত্যয়ের ক্ষেত্রে? এটা হলো কৃত প্রত্যয়ের ক্ষেত্রে, এটা হলো কৃত প্রত্যয়ের ক্ষেত্রে। তার কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কি? এটা থাকা মানে পুরাতন বেটা। তাহলে এই রুট বা ধাতু চিহ্ন থাকলে কোন অংশে লিখছেন? এই তো গুড। ধাতু চিহ্ন থাকলে কি? এই রুট চিহ্ন মানে পুরাতন, আর ধাতু চিহ্ন না থাকলে নতুন নিয়ম ফলো করতে হবে, আর ধাতু চিহ্ন না থাকলে কি? নতুন বোর্ড বই ফলো করতে হবে বা নতুন নিয়ম ফলো করতে হবে। ধাতু চিহ্ন না থাকলে নতুন নিয়ম ফলো করতে হবে। এখন আমি 2টা প্রশ্ন তোমাদের দিই, পরীক্ষা আসলো
জয় এর প্রকৃতি প্রত্যয় কি? যদি এমসিকিউতে আসে জয় এর প্রকৃতি প্রত্যয় কি, তোমার ক নম্বরে অপশনে দিল জি যোগ অ, খ নম্বরে দিল জি যোগ অল, গ নম্বর দিয়ে দিল জো যোগ অ, ঘ নম্বর দিল জয় দীর্ঘের জি, জি যোগ অল। এই একটা স্টাইলে পরীক্ষা আসলো, তাই না? আচ্ছা, এখন তুমি উত্তর কোনটা দিবে বলো? কারণ তুমি এখানে দেখছো এই ধাতু চিহ্ন মানেই পুরাতন বোর্ড বই, ধাতু চিহ্ন মানে কি চারটা অপশনে পুরাতন বোর্ড বই। তাই তখন তুমি দেখবা যে আমি তো পড়েছি জয় এর প্রকৃতি প্রত্যয় জি যোগ অ অথবা অল। তা অল মানে কোন বোর্ড বই? পুরাতন বোর্ড বই, দেখো পিডিএফ এ লেখা আছে। আর অ কোন বোর্ড বই? নতুন বোর্ড বই। সুতরাং আমি এটা চোখ কান বুঝে এই বৃত্তটা ভরাট করে চলে আসবো, মনে থাকবে? এখন দেখো কোন পরীক্ষা আবার দিল জি যোগ অ, ক নাম্বার দিল জি যোগ অল। এখন তুমি এইটা কোন ধাতু চিহ্ন আছে? গ নাম্বারে না দেয় না, আন্দাজে ঢিলমেল হবে, এরকম দিয়ে দেবে তোমারে জি যোগ অল। এখন তুমি কৃত প্রত্যয়ের ক্ষেত্রে দেখলা এ জয় এটা কৃত প্রত্যয় নিশ্চিত, যেহেতু কোনো কি দেয় নাই, কোন ধাতু চিহ্ন দেয় নাই, তার মানে নিশ্চিত কোন বোর্ড বই? নতুন বোর্ড বই। তখন তুমি টিক দেবা কোনটা? জি যোগ অ। যারা অনলাইনে আছে ক্লিয়ার সবাই? যারা অনলাইনে আছেন ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? স্যার এটা না হয় বুঝলাম, কৃত প্রত্যয়ের ক্ষেত্রে কি হয়, একটা ধাতু চিহ্ন থাকে, ওইটা দেখলে মনে ও বিবাহিত। ওই ধাতু চিহ্ন মানে কি? হাতে শাখা থাকলে বিবাহিত, সিঁদুর থাকলে মানে কি বিবাহিত। এটা নাহলে বুঝলাম স্যার এই পরীক্ষার হলে এই সিঁদুর শাখা থাকা মানে কি পুরাতন বোর্ড বই, আর শাখা সিঁদুর নাই নতুন বোর্ড বই। কিন্তু স্যার তদ্বিত প্রত্যয় কি করবো, মনে তো ধাতু চিহ্ন নাই, ওইটা কেমনে বুঝুম যে কোন বোর্ড বই ভালো করছে? এবার দেখেন, যেমন পরীক্ষা আসলো গোলাপি কি, গোলাপি এর প্রকৃতি প্রত্যয় কি, এখান তো কিছুই নাই, এখানে স্টার দিয়ে লেখো তদ্বিত প্রত্যয়ের ক্ষেত্রে পুরাতন বোর্ড বই অনুযায়ী টিক দিতে হবে, পুরাতনটা ফলো করবা, তদ্বিত প্রত্যয়ের ক্ষেত্রে পুরাতনটা ফলো করবা। তবে তদ্বিত প্রত্যয়ের ক্ষেত্রে দুইটা একসাথে দিয়ে দিবে না, ওটা সাথে দেয় না। তোমরা যখন ওই পিডিএফ দেওয়া হয়েছে ওখানে দেখো সকল চাকরি পরীক্ষা পোস্ট আপডেট সহ দেয়া আছে, ওইগুলো প্র্যাকটিস করলে বুঝে যাবা যে কোনটা টিক দিবা আর কোনটায় দিবা না, তাহলে বুঝে যাবা। তাহলে কি লিখবা? হ্যাঁ, তদ্বিত প্রত্যয়ের ক্ষেত্রে পুরাতন বোর্ড বই টিক দিতে হবে। যেমন পরীক্ষায় আসলে গৌরব এর প্রকৃত প্রত্যয় কি? গৌরব। এখন তুমি যদি অপশনে দেখো গুরু যোগ অ, আবার দেখো গুরু যোগ স্ন, এটা ভেজাল লাগাইছে, কিন্তু তুমি বুঝবা কেমন এটা 90 নতুন না পুরাতন বলবে। এই যে স্ন, তুমি এইটা যদি 90 নতুন বোর্ড বই থেকে প্রশ্ন করে তাহলে এই অপশন এটা রাখবেই না, এটা রাখবেই না। তারপর পুরাতন স্টাইলে মারিয়ে আসবা, তদ্বিত প্রত্যয় মানে পুরাতন স্টাইলে মারতে হবে, মনে থাকবে? ওটা অধিকাংশ পুরাতন, তুমি দেখো যে যাবতকে যতগুলা ধরছে সবই পুরাতন স্টাইলই বেশি ধরছে, পুরাতন স্টাইলই। তারপর প্রশ্নের ধরন বুঝতে হয়। স্যার এখন 10 থেকে 20 লিখিত পরীক্ষা আসলে আমরা কর্মটা কি? লিখিত আসলে করবো কি? যদি একটা দুইটা বাড়বে, সপ্তাহ নতুন পুরাতন এই একটা দুইটা নিয়মের ভিতরে, বাকিতে তো সবই আছে। যদি মনে কর পাক শোক একটা দিয়ে দেয় তাহলে অবলিক দিয়ে দিবা, অবলিক দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখো তুমি কোন শব্দ সরে, এখন দেখবা কোন শব্দ সে আ থাকলে কি হয়? আ হবে। এটা 90 নতুন বুঝবে পুরাতন বুঝবে সেম জিনিস, ওটা একটা দুইটা নিয়ম শুধু, বেশি না, অল্প করার ক্ষেত্রে বেশি না। তুমি দেখো এই আ, এখন আর কোনো টেনশন নাই, এখানে কোনো শব্দের আ থাকলে আ হয়। এই পাশে দেখো লেখা আছে কৃত প্রত্যয়, এই পাশে লেখা আছে পিডিএফ কি তদ্বিত প্রত্যয়, তদ্বিত প্রত্যয়। এখন এখানে দেয়া আছে, তুমি দেখো দেখা কি দেয়া আছে? দেখা, খাওয়া, আর একটা কি? শোনা।
এখানে তুমি দেয়া আছে পশ্চিমা। এখন আর টেনশন নাই, দুই একটা মানে সূত্র ভুল। পশ্চিমা, বাঘা, চোরা। এটা দেখো পুরো শব্দ আ থাকলে আয়, এটা ইজিলি বোঝা যায় না? এটা সহজ, পানির মতো। মূল ধাতু কি বলো? দেখ। এই দয়কা দে, এই খ হরসেন, এই হরসেন দেখ যোগ আ, এটা 9 নতুন বোর্ড বই যে পুরো একই জিনিস। ওই একটা দুটো নিয়মে ভেজাল লাগাই দিছে। খাওয়া মূল ধাতু কি? ক্ষয়কারে খা, এই আকার আছে একটা বর্ণ, কোনো হরসেন হবে না। খা যোগ আ। শোনা মূল ধাতু শুন, শেষকে সু দন্তন্য, এই দুইটা আছে হরসেন দিব, শুন যোগ আ। শোনা এটা ধাতু ছিল দেখ, এটা যদি তোমার ধাতু ছিল দেওয়া থাকে এরকম, তারপর তোমার দেখ জোকা, খা জোকা, শুন জোকা, একই জিনিস। হ্যাঁ, এখন পশ্চিম, এটা সহজ। এনে তো কিছু মূল শব্দ কি? পশ্চিম, এটা তো সহজ। পশ্চিম জোকার এখানে কোনো ধাতু চিহ্ন কিছুই লাগে না। বাঘা মূল শব্দ কি? বাঘ জোকা। আবার কুত্ত জোকা, বাঘ আর লিখো না। চোরা মূল শব্দ কি? চোর জোকা। কি বলছো তোমার আবার? হম, তিনটে থাকলেও দিতে হবে, শেষ বর্ণের নিচে দিতে হয় না। ও বলছে যদি এরকম হয় শুনুন, ও শেষ বর্ণের নিচে এটা দিতে হবে, না চা লাগবে না। ক্লিয়ার? শোনেন, বেসিক যদি না থাকে, তুমি মনে করো খালি এমসিকিউ পড়লা, ভাই এমসিকিউ পড়া গুটি কয়েক পারা যায়। তুমি যদি বেসিক না জানো পারবা? তুমি যদি খালি এমসিকিউ যদি আমি সলভ করাইতাম তাহলে হয়তো। এমসিকিউ গুলো আমরা তো ফ্রি ক্লাসে সলভ করাই, কিন্তু বেসিক ক্লাসে যদি আমি এখানে বসে কয়টা এমসিকিউ পড়াই তোমাদের বিদায় দিতাম, তা তোমরা কইতা কি যে স্যার ফাঁকি ব্যাস, কি কইতা? স্যার বেসিক পড়ায় না, তাহলে বেসিক না পড়লে তুমি রিটেন পারবা কেমনে, বা প্রিলিপে একটা ঘুরাই দিলে পারবা কেমনে? কথা কও না, পারবা? জীবনে পারতা না। এই জন্য বেসিক জ্ঞান থাকতে হয়। বেসিক থাকলে তুমি আজীবন তোমার বউরে পড়াইতে পারবা, জামাইরে পড়াইতে পারবা, বাচ্চাদের পড়াইতে পারবা, সবাইরে পড়াইতে পারবা। মনে থাকবে? স্যার আমি ক্লাস করতে পারি না, অনেকবার গ্রুপে বলছি। কই তো এখন ক্লাস করো কেমনে? কেমনে ক্লাস করতে পারো কও? আচ্ছা তুমি আমাদের অফিসে একটু ফোন দাও, 501-এ একটু কল দাও। হ্যাঁ, এবার দেখো এই কিন্তু হয়ে গেছে। এখন দেখো এরকম আছে, কোন শব্দের শেষে রস্বই থাকলে রস্বই হয়, কোন শব্দের শেষে দীর্ঘ থাকলে দীর্ঘ। এগুলো সহজ, এখন একবার পড়লেই পারবা। আবার দেখবা কোন শব্দের শেষে জফালা অথবা অন্তস্থ জ থাকলে কি হয়? অন্তস্থ জ হবে। এরকম নিয়মগুলো দেয়া আছে, দেখবা। এগুলা খালি পড়বা, খালি মুখস্থ করবা, সন্ধির মতো কি করবা। তবে কঠিন গুলা বেশি পড়বা। কি পড়বা? কঠিন গুলা বেশি পড়বা। এলাকৃত প্রত্যয়, এটা কি? এটা হলো তদ্ধিত প্রত্যয়। কঠিন গুলা বেশি পড়বা। দেখো এখানে লেখা আছে কার্য, এখানে লেখা আছে ধার্য, এখানে লেখা আছে গ্রাহ্য, এখানে লেখা আছে বাচ্য, এখানে লেখা আছে কি প্রত্যয়, এখানে লেখা আছে প্রাচুর্য। 41তম বিশেষ পরীক্ষা ছিল প্রাচুর্য। এখানে আছে কৌমার্য, কৌমার্য, কৌমার্য। এবার কি লেখা আছে? গাম্ভীর্য, লেখা আছে সাহিত্য। আছে না এরকম? যে রেস্টার দেওয়া দেখবা, ওইটা পড়ে ফেলবা। এই যে জ আছে, এখন এটা মুখস্থ বিদ্যা। এলে ক্রি যোগ জ কার্য। ধার্য কি হবে? ধীরি যোগ জ। গ্রাহ্য মূল ধাতু হলো গ্রহ, এই হরচিহ্ন। বাচ্য মূল বচ যোগ জ। প্রাচুর্য মূল শব্দ কি? প্রচুর, প্রচুর যোগ জ। কৌমার্য মূল শব্দ কি? কুমার যোগ জ। গাম্ভীর্য মূল শব্দ কি? গম্ভীর যোগ জ। সাহিত্য মূল শব্দ কি? সাহিত্য যোগ জ। কি কঠিন এগুলা? কি গো? আমি বলছি জফালা, এই যে জফালা আছে, জফালা থাকলে এই অন্তস্থ জ হবে। ও কৌমার্য, এটা জফালা হবে না। কৌমার্য, ক্লিয়ার? তাহলে কোন শব্দের শেষে জ থাকলে জ, এগুলো সহজ, এগুলো পড়ে ফেলবেন। লিখছেন?
যারা অনলাইন আছেন লিখছে, বুঝছেন এটা? এগুলো লেখা লাগবে না তোমাদের, এগুলো দেখবা পিডিএফ এ সুন্দর মতো দেয়া আছে, খালি মুখস্থ করে ফেলাবা। এগুলো মুখস্থ ছাড়া কোনো গতি নাই। আবার দেখবা কোন শব্দের শেষে অন থাকলে অন হয়, ঠিক আছে, অক থাকলে অক হয়। অক থাকলে কি হয় তুমি দেখবে এরকম লেখা আছে, কোন শব্দের শেষে অক থাকলে অক হবে। যেমন এটা সব কৃত প্রত্যয়, কোন তদ্ধিত প্রত্যয় না, এটা সবই কি, এগুলো সব হলো কৃত প্রত্যয়। তুমি দেখো এগুলো পানির মতো সহজ। দর্শক এরকম আসতে পারে, কারক আসতে পারে, গ্রাহক, ঠিক আছে, আসতে পারে গায়ক, আসতে পারে নায়ক, তাই না? তবে অনেক সময় দিয়ে দেয় যে নায়ক শব্দটি কি যোগে গঠিত, তাই না? এটি কি প্রত্যয় নাকি সন্ধি? অপশন পরীক্ষা এরকম দেয় যে নায়ক শব্দটি কি যোগে গঠিত, অপশন থাকে সন্ধি থাকে, প্রত্যয় থাকে, সমাস থাকে, থাকে না? এই ধরনের প্রশ্ন আসলে প্রত্যয়তে ঠিক দিবা, আগে কি দিবা? প্রত্যয়। প্রত্যয় যদি অপশন না থাকে তখন মারবা কি? সন্ধি। কিন্তু তোমরা আকাম করে আসো, মারো সন্ধি। তোমরা আকামটা এই জায়গায় করো। আচ্ছা, দর্শক মূল ধাতু কি? দৃশ। যোগ কি? অক। কারক মূল ধাতু কি? ক্রি। যোগ অক। গ্রাহক মূল ধাতু কি? গ্রহ যোগ অক। নায়ক এই নদীকে নি যোগ অক। গায়ক সন্ধি আর প্রত্যয় একই জিনিস, কিন্তু নায়কটার যদি তুমি সন্ধি করো তাহলে হবে কি? নয় যোগ অক। এটা কি? এটা হলো সন্ধি। হ্যাঁ, এই যে নয় যোগ অক সমান সমান নায়ক, এটা হলো সন্ধি। আর নয় দিকে নি যোগ অক না, এইটাই পরীক্ষায় দেয় বেশি, তোমরা যেটা ভুল করবা ওইটাই দেয়। তাহলে গায়ক গই যোগ অক, এটা সন্ধিও যা, হ্যাঁ ওটা তো সন্ধি যোগ গঠিত, তো বোঝাই যায়। আর নি যোগ অক এটা কি যোগ গঠিত? এটা তো প্রত্যয় যোগ গঠিত। এগুলো মুখস্থ করবা। তাই এখন পিডিএফ যাদের দিয়েছি পিডিএফ থেকে সুন্দর মতো পড়বা। যাদের বললাম সবাই পিডিএফ দেখে সুন্দর মতো পড়বা আর নোট খাতা করে ফেলবা। যেগুলো স্টার দেয়া আছে কঠিন কঠিন গুলো পড়বা। পরীক্ষাতে সৌর এর প্রকৃতি প্রত্যয় কি এরকম দেয়া আছে অনেক কঠিন। রক্ত, রণযুক্ত রক্ত, রক্ত এর প্রকৃতি প্রত্যয় কি? মেধাবী এর প্রকৃতি প্রত্যয় কি? মেধা যোগ বিন, বিন বিন। এরকম দেখবা ব্যতিক্রম আছে অনেকগুলা, এগুলো পড়বা। নিন্দনীয়, যুদ্ধ এর প্রকৃতি প্রত্যয় কি? ব্যতিক্রম গুলা বেশি পড়বা। আছে ইমন প্রত্যয় আছে। মহিমা, মহৎ যোগ ইমা অথবা ইমন। পুরাতন বোর্ড বই ছিল ইমন, আর 9 নতুন বোর্ড বই এখন দেওয়া ইমা। তাহলে মহৎ যোগ ইমা মহিমা, এটা 9 নতুন বোর্ড বই। আর পুরাতন বোর্ড বই ছিল ইমন। যদি পরীক্ষা ইমন থাকে ইমনে টিক দিয়ে আসবা, আর যখন ইমন থাকবে না তখন ইমা মারি আসবেন। তজিদ প্রত্যয় বলছি পুরাতন স্টাইলটা মারতে। ওকে 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 ওকে। যাই হোক, এরপর আমাদের পরবর্তী ক্লাস শুরু হবে 8টা বাজে, আমরা 8:30টায় শুরু করে দিব। হ্যাঁ, পরবর্তী ক্লাস সেটা একটা 10 থেকে 20তম গ্রেডের আজকে প্রিলি এবং লিখিতের উপর একটা লাইভ ক্লাস দিব ইনশাল্লাহ, সেটা 8:30টায় নিব। ওকে, ওটা আমাদের মূল পেজে ওই ক্লাসটা হবে। কোথায় হবে? মূল জব মেডিসিন পেজে ওই ক্লাসটা হবে। ওকে, সবাই এটা পড়বা অফলাইন ব্যাচের। আর যদি আমার বাংলা এই প্রত্যয় পড়তে গিয়ে কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে কল দিবা 01755072190। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কি করবা? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিবে, মনে থাকবে। যদি প্রত্যয় পড়তে গিয়ে কেউ কোনো কিছু না বুঝতে পারেন, আপনারা অনেকে অনলাইনে ক্লাস করছেন, যদি কোনো কিছু না বুঝতে পারেন, ঠিক আছে, প্রশ্ন সলভ করবা যখন, বাজারে কোনো গাইড বই টাচ করবা না, মনে থাকবে। বাজারে কোন গাইড বই? অন্য কি প্রেম করার জন্য? তাহলে না, আমি বলছি পড়াশোনার জন্য কল দিবে, অন্য কোনো কারণে কল দিয়ে লাভ আছে? আমি তো এটাই কইছি যে পড়াশোনার জন্য হোয়াটসঅ্যাপে কল দিবেন, প্রেম করার জন্য কল দিয়ে লাভ আছে? আমি প্রেম করার টাইম পাই কম। আমার মতো লোকের লাগে যে প্রেম করবে ওর মতো মানে অভাগায় পৃথিবীতে নাই। না আমি কি কাউরে টাইম দিতে পারি? প্রেম করতে হলে একটু ঘুরতে যাইতে হইবে, বিশ্ব ভালোবাসা দিবসের দিন, এই পর্যায়ে একটু ঝালমুড়ি খাইতে হইবে, তাই না, একটু ফুচকা খাইতে হবে। কিন্তু আমার দেশে টাইমই নাই, সুতরাং ওই পারপাসে ফোন না দেয়াই বেটার আমার কাছে। আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবা তুমি শুধু অনলি স্টাডি, অনলি কি স্টাডি, চাকরির জন্য। সব স্টাডি পারপাস। দিনাজপুরে অফিস সরকারি কলেজের সামনে। তোমার কি গার্লফ্রেন্ড পড়ে ওখানে? ও, তোমার বাসা দিনাজপুর।
ওকে, বাই বাই, টাটা।